কোটা বিরোধী আন্দোলন না, এটা হচ্ছে বাংলাদেশ ধ্বংস করার আন্দোলন, মৌলবাদীদের আন্দোলন। আপনারা তখন কি বলেছিলেন? যে কোনো মূল্যে শেখ হাসিনার পতন হোক, তারপর দেখা যাবে। জি না, আপনি ভাবলেন যে আপনার বাসাটা ঘুরিয়ে দিলাম, বাসাটা পুরনো হয়েছে, বা ঘরে তেলাপোকা ঢুকেছে, বা ঘরে সমস্যা আছে, তাহলে ঘরটা একবারে ভেঙে দিই। কিন্তু ঘরটা ভেঙে দিয়ে দেওয়ার পরে সেই জায়গাটা তো অন্যজন দখল করতে পারে, এটা কি আপনাদের মনে ছিল না? আপনারা ভাবছেন আমার জায়গাটা খারাপ, আমার বাড়িটা পুরনো হয়ে গেছে, সাপ ব্যাং ইন্দু বান্ধব ঢুকে আছে, তাহলে ঘরটা পরিষ্কার না করে আপনি ভেঙে ফেলছেন। ভেঙে ফেললে কি হবে? সমতল হয়ে গেছে, তারপরে আপনার প্রতিবেশীরা এসে দখল করে নিয়ে গেল। বিষয়টা এরকম। আমরা বলেছিলাম 5ই আগস্টের আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন একটা মৌলবাদীদের আন্দোলন, বিদেশি শক্তির আন্দোলন। এর পিছনে কারো না কারো হাত আছে। আপনারা তখন আমাদের বলেছিলেন আমরা রাজনীতি বুঝি না। আপনারা তখন বলেছিলেন ফরিদ তুমি তো হয়ে গেছো, তুমি তো আওয়ামী লীগ হয়ে গেছো। জি না, আমরা জানতাম। আপনারা বলেছিলেন যে শেখ হাসিনার পতন ঘটলেই আসুক কেউ না কেউ তো ক্ষমতায় আসবে, বিকল্প আসবে। বিকল্প এসেছে না? কি বিকল্প পেলেন? এমন বিকল্প পেয়েছেন, এখন খোদ এম এম আকাশ, কমরেড এম এম আকাশ, অধ্যাপক এম এম আকাশ, অর্থনীতিবিদ, কলামিস্ট, লেখক, বুদ্ধিজীবী এবং বামপন্থী, তিনি এখন কি বলতেছেন? যে 5 আগস্টের যারা আন্দোলন অংশগ্রহণ করেছিল, অভ্যুত্থানে, সকল অবশ্য আমার বাসায় সকল আন্দোলন অংশগ্রহণ করেছিল, তারা এখন পস্তাচ্ছে যে তারা এখন নিজেদের প্রতারিত হচ্ছে মনে করতেছে। কিন্তু আমরা আগেই বুঝেছিলাম ভাই, আমাদের এম এম আকাশের মতো আমাদের ডক্টরেট ডিগ্রি ছিল না, আমাদের ছিল না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাইরে চলতেছিলাম না। আমি ঢাকায় থাকতাম, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। আরে ভাই, ঢাকা ইউনিভার্সিটির সেই লাইব্রেরি থেকে বই পড়তে পারি নিজের ধন্য মনে করি। এত ছাত্র না, কত কৃতিত্বের ব্যাপার, আর তো প্রফেশন। আমরা নৈশিক বুঝলাম, আপনারা কেন বুঝলেন না? আমরা সাধারণ মানুষ, ওই যে রাজপথের অভিজ্ঞতা আমাদেরও ছিল আপনাদের মতো। আমরা দেখেই বুঝেছি, আমরা রাজপথের মিছিলের ধরন, মানুষের গতিবিধি, মানুষের চেহারা, তাদের স্লোগান, এগুলো দেখে আমরা বুঝে গেছিলাম যে এই আন্দোলন শুধু শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলন নয়, ইভেন এই আন্দোলন শুধু শেখ হাসিনার সরকার উচ্ছেদের নয়, শুধুমাত্র যদি বলা হইতো শেখ হাসিনা সরকার উচ্ছেদের আন্দোলন, প্রথমেও বলতো আমরা থাকতাম। তা বলা হয় নাই। এটা যে একটা নাটক, তাদের পিছনে উদ্দেশ্য ছিল। আমরাও থাকতাম সেই আন্দোলন, আমি চেক করে থাকতাম। যদি বলতো শুধু ভোটের অধিকার চাই, আমি থাকতাম। যদি বলতো বাক স্বাধীনতা চাই, আমি থাকতাম। এই আন্দোলনে আমিও থাকতাম। কিন্তু এই আন্দোলনগুলো বলা হয় নাই। কোটার আন্দোলনের মধ্যে যখন দেখেছি অচেনা কিছু তরুণ ঢুকে গেছে, তখনই বুঝতে পারছিলাম এটা একটা মৌলবাদী সংগঠন কাজ করতেছে। আমরা আওয়ামী লীগদের বুঝিয়েছি, বিএনপিকেও বুঝিয়েছি এই আন্দোলন কিন্তু আপনাদের হাতে থাকবে না। আমরা তাদের বুঝিয়েছি আন্দোলন আপনাদের থাকবে না। আমরা আওয়ামী লীগদের বুঝিয়েছি আপনাদের কিন্তু সমস্যা আছে, আপনাদের ভিতরে কিন্তু শত্রু ঢুকে গেছে, আপনারা মানেন নাই। আচ্ছা, মানেন নাই, আওয়ামী লীগ ভুগেছে, বিএনপিটা তার মানে নেই। তারা ভেবেছিল যে কোনো মূল্যে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরিয়ে দিলেই আমরা চেল চালাই কুর্সিতে বসে যাব। কিন্তু অত নালি আদেশের নয়, ঝগড়া বসে বলো, শূন্যস্থান থাকে না। আপনি একটা বাড়িতে আগুন লাগিয়ে দিলেন বা ভেঙে দিলেন, তারপর আপনি সেই বাড়ি দখল করতে পারবেন? আপনার তার একজন লোক পেতে আছে, আরেকজনকে দখল করবে, তাই করছে না? আমরা এগুলো জানতাম, হুবহু এরকম হবো তা জানতাম না, কিন্তু অনুমান করছিলাম যে এটা ভুল হচ্ছে। আমরা বুঝি নাই যে 32 নম্বর ভাঙা হবে, আমরা বুঝি নাই বাংলাদেশে নির্বাচন হবে না, আমরা বুঝি নাই যে এরকম মারামারি হবে। এটা না, আমরা ভেবেছিলাম কি জানেন, যে মৌলবাদের উত্থান ঘটবে, এটা আমরা নিশ্চিত ছিলাম। আপনারা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আসতেন, আন্দোলন করতেন গণতান্ত্রিক পদ্ধতিতে, নিজেদের শক্তির যোগ্যতায় আমরা সমর্থন দিতাম। আমরা কিন্তু জানতাম এটা বিএনপির শক্তিতে আন্দোলন হয় নাই। হ্যাঁ, বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের একটা যথেষ্ট প্রভাব ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এই আন্দোলন আমরা তাদের দেখি না, ইভেন শিবিরকে, জামাতকেও দেখি না। এই সময় ওই যে কেসি গেট বিসর্জন, কেসি গেটের ভিতরে বন্দি থাকতো। যেমন জামাতারা বলে এই তো কেসি গেট থেকে বাড়াইতে পারে নাই, জামাতার অফিসে কেসি গেটেও থাকতে পারে নাই, জামাতের অফিসে কেসি গেটও ছিল না, তারা পালাইছে। সাফা মারা না, বিরাট বড় বিপ্লবী, বিদেশি শক্তির পর অনেকে ওইরকম বিদেশি শক্তি কালকে আমাকে দিলে আমাকে ওইরকম মন্ত্রী বানিয়ে দিতে পারে। তার প্রমাণ সর্বশেষ
ওই যে কচি কাঁচা 3 জন দেখি বোঝা গেছে। তার চেয়ে বড় প্রমাণ কি, ওই যে আন্ডার মেট্রিক ফারুকি দেশের মন্ত্রী, তার আগে কয়েছে চাপা মারে, হায় রে হায়, আমাদের দেশে সর্বজন সত্ত্বেও সর্বোচ্চ শিক্ষিত ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল laureate কোথায় হয়ে গেছে লোক। তার মতো মহান যোগ্য বাংলাদেশের নাই। আমরা তো জানি সে কি। বামপন্থীরও দেখি তার কোরাস গাইতো, আমি হাসতাম যে ছি, বামপন্থী যারা আমাদের রাজনৈতিক গুরু ছিলেন তাদের কাছে তারা এই সমস্ত একটা লুম্পেন প্রলেতারিয়েত, একটা বুর্জোয়া লুম্পেন প্রলেতারিয়েতের তারা সাপোর্ট দিচ্ছে। ডক্টর ইউনূস দেশের জন্য জীবনে একটু ঘাম, এক ফোঁটা, বামপন্থীরা তো সারা জীবন মায়ের খাইছে, লাথি খাইছে, ফুটা খাইছে, মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, পাকিস্তানে ওরা 25 বছর নিষিদ্ধ ছিল, রাজপথে ছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল, জলে থাকছে, জঙ্গলে থাকছে, বনে থাকছে, বাজারে থাকছে, দেশের জন্য কনিষ্ঠরা, কোনো সন্দেহ নেই। ডক্টর ইউনূস কি করেছে এদের জীবনে? ছেলেটা এই দেশের জন্য জীবনে এক ফোঁটা রক্ত দূরের কথা, এই দেশের জন্য সে এক ফোঁটা ঘাম ব্যয় করে নেই। সেই ইউনূস দেশের প্রধান, সে আর এটা আপনারা মেনে নিলেন? আরে ভাই, জায়গায় বিএনপি হইলেও মেনে নিতাম, কমিউনিস্ট পার্টির লোক হইলেও মেনে নিতাম, জাতীয় পার্টির লোক মেনে নিতাম, জামাত হলে মানবো না, মানি না, মেনে নিতাম আপনাদের। ঠিক আছে, শেখ হাসিনা স্বৈরাচার, আপনারা আসেন, গণতন্ত্র দেন, ওয়েলকাম, কিন্তু আপনারা তো ক্ষমতায় যাইতেই পারেন নাই। বরং কি হয়েছে, আপনারা মব কালচারে জড়িত হয়ে গেছেন, মব ফাইন্যান্সে জড়িত হয়েছেন, এবং নিজেরও ক্ষমতা পেলে আপনারা বাস স্ট্যান্ড, সিএনজি স্টেশনের টিকিট কালোবাজারি, ইয়াবা বেচাইলেতে ব্যস্ত আছেন, মদ গাঞ্জা বেচায়। জামাত কি করছে, 6টা ব্যাংক দখল করছে। এটা আমার কথা না, বিএনপির নেতার কথা। ওই ভাই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমাদের সামনে লাইভ এসে বলছে, আমরা সেই শোতে ছিলাম ইউটিউবে, আমি তো জানতাম একটা ব্যাংক দখল করছে, 6টা ব্যাংক দখল করে নিচ্ছে জামাত। পারছেন আপনারা বিএনপিরা? আপনারা কি বুঝলেন, আওয়ামী লীগের আকলেই ছিল না। আমি এত বুঝলাম, নিজের বড় বড় পণ্ডিত মনে হয়, আমি জানতাম একটা ব্যাংক নিছে, 6টা ব্যাংক দখল এসেছে জামাত। কি বুঝলেন? অর্থনীতি আগে দখল করে নিছে, ইউনিভার্সিটি দখল করে নিছে। কেন ঢাকা ইউনিভার্সিটিতে বিএনপি পন্থী তো একটা ভিসি দেখলাম না রাজশাহীতে, কেন ওইখানে চলে গেল জামাত পন্থী? আপনারা কি করলেন? আমরা জানতাম এটা ঘটবে। বামপন্থীদের তার 2 লাইন বেশি, তারা আন্দোলনে লাফালাফি করছে। আরে ভাই, তখন সরকার পতনের আন্দোলনে যখন আপনার ক্ষমতা থাকবে, আমি একটা লোককে তাড়িয়ে দিলাম, ওই জায়গাটা আমি দখল করতে পারলাম না, নিয়ে নিল, তার চেয়েও খারাপ, তার লাভ হইল কি, আমিও যেতে পারলাম। তাহলে তো আমি পণ্ডশ্রম গেল, আমার পণ্ডশ্রম তো কামলা দিলাম আরেকজনে। এদেশে বামপন্থীরা কামলা দিছে মৌলবাদীদের, যা তারা বরাবরই করে থাকে। বাংলাদেশের বামপন্থীর এই তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনে এই এই মুসলিম মৌলবাদীদের জামাত, হেফাজত, চরমনায় পীরদের কামলা দিছে। এখন বলে নাই, ওই প্যানিক ভট্ট আছে না, প্যানিক ভট্ট তো বলছে বামপন্থীদের কোনো নাকি ছিল না, বামপন্থীদের কোনো অবদানই নাই এই আন্দোলনে। কিন্তু আমরা তো দেখেছি বামপন্থীরা সবচেয়ে বেশি লাভ পাচ্ছে, তার চেয়ে বেশি লাভ পাচ্ছে সিংহ বামেরা। কিন্তু একটা বামেরও চায়না দাওয়াত দেয় নাই। দাওয়াত দিছে তালেব ইলম, দাওয়াত দিছে চরমনাই, দাওয়াত দিছে হেফাজত, দাওয়াত দিছে জামাত, দাওয়াত দিছে বিএনপি। কি বামপন্থীরা আমার ওই কি বাজায় ঘুরেন আর ভেনেজুয়েলা বেড়ায় আসেন, চায়নাতে তো যেতে পারলেন না। কারণ কি? বাংলাদেশে কিউবা বাংলাদেশ অর্থনীতি নিয়ন্ত্রণ করে না, বা অন্য কোনো দেশ বাংলাদেশ নিয়ন্ত্রণ করে না, চীন নিয়ন্ত্রণ করে। আপনি যাইতে পারেন নাই, আপনার দাওয়াত দেয় নাই আন্দোলনে থাকলেও, কারণ জানে আপনাদের গণভিত্তি নেই, তাই তারা দেয় নাই। তো লাভ হইলো কি, শেখ হাসিনার খেদায় কি আনলেন আপনি? মানে আওয়ামী লীগ ভাইরা মাইন্ড করবেন না, মানে আপনি বান্দর খেদায় কি আনলেন? ভালো এখন কেমন লাগে আওয়ামী লীগের যদি বান্দর মনে করি যে বান্দর ভালো না, খেদায় এটাকে ডিস্টার্ব করে, এনে লাভ পারে, লাভ পারে, এটা করে, খাপসা দেয়, ওটা নষ্ট করে, এটা খায়, ওটা খায়, ডিস্টার্ব করে, তাই না? বিস্কুট গাড়ে নেয়, চশমা গাড়ে নেয়, বই গাড়ে নেয়, খাতা গাড়ে নেয়, বালিশ গাড়ে নিয়ে চলে যায়, তাই না? বান্দর খেদাইছেন, বান্দর খেতার পর আইছে কি ভাল্লুক, আবার ভাল্লুকের ক্ষমতাও দিয়ে দিয়েছেন। এখন কেমন মজা লাগে? এগুলো আমরা আগে বলছিলাম, আপনারা তখন মানেননি। যাই হোক, এম এম আকাশ কি বলছেন? আমার কথা না এটা, আমি বললে তো দোষ হয়ে যাবে। তিনি বলেছেন যে তথাকথিত, মানে আমার ভাষায় তথাকথিত, তার ভাষায় আন্দোলন, এই জুলাই আন্দোলনে, আগস্টের আন্দোলনে যারা অংশ নিয়েছে, তারা এখন মনে করতেছে তারা প্রতারিত হয়েছে। আপনাদের প্রতি একরাশ করুণা রইল,
এটা আগেই বুঝতে পারছিলাম। তখন আমাদের স্টুপিড বলেছেন, রাজনীতি বুঝি না বলেছেন। সেই জন্য মাঠে নেমেছি, কথা বলা শুরু করছি। কারণ যোগ্যরা যখন যোগ্যদের দায়িত্ব পালন না করে তখন অযোগ্যদের আসতে হয়। আমি সেও যোগ্য। যোগ্যরা যখন কথা বলা বন্ধ করে দিয়েছে বা বলতে চাই নাই বা মূল বিষয় না, তখন আমরা চলে এসেছি সামনে। উপায় নাই, দেশ রক্ষা আগে। কোন দল ক্ষমতায় থাকলে ইট ডাজন্ট ম্যাটার, দেশ রক্ষা করতে হবে। তাই মাঠে নেমেছি এবং থাকবো আজীবন। এরকম ভুল আরো করবেন আপনারা ভবিষ্যতে জানি। এই যে আন্দোলনে ভুল তো আপনারা করলেন, আপনি তো ভুল করলেন কিন্তু দেশে তো 12টা বাঁচাই দিলেন। আপনি তো এখানে সাম্রাজ্যবাদ, সারা জীবন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করলেন, এখন এমন আন্দোলন করলেন যেটা সাম্রাজ্যবাদের পক্ষে ছিল। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আওয়ামী লীগের পক্ষে চইলা যাবে বলে আমাদের কত জ্ঞান দিয়েছেন। আপনাদের আন্দোলন যখন জঙ্গিদের পক্ষে চলে গেল, আপনাদের আন্দোলন যখন ডাইরেক্ট সাম্রাজ্যবাদীদের পক্ষে চলে গেল, এখন কেমন লাগে? আমরা শাহবাগে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলছি, আমরা মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে ঘুরছি, নিজের খায় বনের মোষ তাড়াইছি, নিজের খেয়ে মুক্তিযুদ্ধের চেতনা যাতে স্প্রেড করে তার চেষ্টা করেছি। আপনারা আমাদের বলতেন তোমরা তো আওয়ামী লীগের কি পারপাস সার্ভ করতেছো। কিভাবে? কয়ে যে তোমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলো, এটা তো তোমরা স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষমতায়নকে দীর্ঘায়িত করতেছো। তোমরা তো ভারতের পারপাস সার্ভ করতে, মুক্তিযুদ্ধের কথা বললে আওয়ামী লীগের পক্ষে যায়, ভারতের পক্ষে যায়, মানে তাহলে মুক্তিযুদ্ধের বিপক্ষে করলে নিশ্চয়ই পাকিস্তানের পক্ষে যায় আর অন্য দলের পক্ষে যায়। এটা তো সত্য। আপনারা কি করছেন? আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে অন্যায় হয়ে থাকে, শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই জন্য মুক্তিযুদ্ধের পক্ষে বলা যাবে না। এখন আপনাদের আন্দোলন কোন দিক দিয়ে গেছে? হ্যাঁ, এখন তো আপনাদের আন্দোলনে জামাত ক্ষমতায় আসছে, হেফাজত ক্ষমতায় আসছে, ব্যাংক 6টা নিয়ে নিছে, চরমনাই ক্ষমতায় চলে আসছে, হেফাজত চলে আসছে, হেফাজতের মন্ত্রী আছে, আপনার তো নাই। এখন আপনারা কার পারপাস সার্ভ করলেন জনাব কমরেড? এতদিনে বলতেছেন, আবার ওই যে আরেক ফ্রড আছে না, ফ্রড মাজার সাথে এখন বলে দিছে যে এই আন্দোলন একটি সাম্রাজ্যবাদী গোষ্ঠী অর্থ দিয়ে আন্দোলন করাইছে, তো স্বীকার করতেছে। এখন আমরা তো এটা আগেই জানতাম এটা করতেছে। আমরা বলতে চাই না আমরা ইমাম আকাশের মতো পণ্ডিত, প্রশ্নই আসে না। তাদের মেধা যোগ্যতা অনেক, ফরদ মাজারের মতো পণ্ডিত আমি না, প্রশ্নই আসে না। কিন্তু আমরা তো বুঝতে পারছিলাম, তাদেরকে স্টাডি করে আমরা বুঝতে পারছি। বুঝতে পারছেন? তাহলে একটা গল্প শুনে রাজনীতি মনে করছে। আল বেরুনি তখন জেলে ছিল, ঠিক আছে? আল বেরুনিকে তখন জেলে রাখা হয়েছে। আল বেরুনি নাকি এটা ভুলে গেছি ভাই, অনেক আল বেরুনি তখন জেলে। আল বেরুনি কিন্তু অনেক বড় পণ্ডিত, মুসলিম ফ্যামিলি থেকে আসছে। তিনি কিন্তু আসলে এথিস্ট বা অজ্ঞেয়বাদী অথবা স্কেপটিক, সংশয়বাদী। তিনি যখন জেলে, তার মুক্তির কোনো আশাই নাই, কিন্তু তার একটা তার জ্যোতিষ শাস্ত্র নিয়েও তিনি চিন্তা, জ্যোতিষ, আমি জ্যোতিষ বিশ্বাস করি না, তার লেখা ওই আল বেরুনির কিতাব পড়ে সে জ্যোতিষ হয়েছে, মানে সে প্রফেশনাল নয়। সে বলছে যে এখন আল বেরুনির মুক্তি হওয়ার কথা, এই জেল থেকে মুক্তি পাবে। তখন রাজার দরবারের যারা আছে তারা বলছে যে কি করে সম্ভব, সম্রাট তো তার নামই শুনতে পারে না, ঠিক আছে? শাসক তো তার নামই শুনতে পারে না। পরে বলছে না, তুমি কেমন জানলা? আল বেরুনির কিতাব পড়ে, আমি কিতাব স্টাডি করে দেখেছি সে মুক্তি পাইতে পারে। এটা আল বেরুনি নিজেও জানে না, কিন্তু আল বেরুনির কিতাব পড়েই ওই লোক বলছে। কিতাব মানে বই, পুস্তক। সত্যি সত্যি আল বেরুনি শাসক মুক্তি দিয়ে দেয়, তার মুক্তি পাওয়ার কথাই ছিল না, মুক্তি দিয়ে দেয়। একজন লোককে সুপারিশ করছেন যে অনেকদিন হয়ে গেছে, এখন তাকে ছেড়ে দেন। আল বেরুনিকে বলছিল, কি বলে ছাড়ছে জানেন? যে শিশু আর সম্রাটের সামনে না বলতে নাই। এটা আল বেরুনিকে বলছিল। আল বেরুনি কোন প্রসঙ্গে যেন কথা বলছিলেন যে রাজা এখন কোন দরজা দিয়ে বেরোবে, তখন সে বলেছিল আপনি কোন দরজা দিয়ে বেরোবেন, সে নতুন দরজা ভেঙে বেরোবে। এটা আগে বলে ফেলছে, এতে সম্রাটের আত্মসম্মান হানি করছে, তারা অন্ধকার কাঠ করায়, মানে অন্ধকার জেলে তাকে পাঠানো হয়েছিল। পরে মুক্তি পায়। পরে যে বলেছিল শিশু আর সম্রাটের বিরুদ্ধে কথা বলবেন না, তাহলে আপনাকে, কিন্তু তার পাণ্ডিত্য সম্পর্কে সম্রাট জানত। তখন এসে ওই শিষ্যকে বলছে, তুমি কেমনে জানলা আমি মুক্তি পাবো? বললো যে আপনার জ্যোতিষশাস্ত্র স্টাডি করেছি।
তো আমরা ওইরকম ফরহাদ মাজার এবং আকাশকে স্টাডি করতাম, তাদের লেখা পড়তাম, পরেই আমরা জ্ঞান অর্জন করেছি। তাদের মতো লোকদের বই পড়ে আমরা, তাদের সংস্পর্শে আমরা জ্ঞান অর্জন করি। কিন্তু আমরা বুঝেছি যে এটা সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে চলে যাবে, মৌলবাদের পক্ষে চলে যাবে আন্দোলন। আরেকটা উদাহরণ নেই, যেমন পৃথিবীতে আজকে স্যাটেলাইট দেখতেছেন না, আর্থার সি ক্লার্ক, তাকে কল্প বিজ্ঞানী বলা হয়। তিনি প্রায় 99 বছর নাকি অবস্থায় শখ ছিল তিনি 100 বছর বয়স বাঁচবেন, চাঁদে গিয়ে তিনি বা মহাশূন্যে তার জন্মদিন পালন করেন, পরে মারা গেছে। উনি যা যা বলতেন তা হয়ে যেত। আর্থার সি ক্লার্ক কল্প বিজ্ঞানী, বিজ্ঞানী নন কিন্তু কল্প বিজ্ঞানী, বিজ্ঞানের কল্পনা করে বিজ্ঞানের আবিষ্কারে লিখতেন। তিনি যখন পৃথিবীতে স্যাটেলাইটের কথা প্রথম বলেন, বিজ্ঞানীরা হাসত, যে কোনোদিনই তো স্যাটেলাইট সম্ভব না। মজার বিষয় হলো যারা তার এই লেখা পড়ে, তার ফিকশন পড়ে হাসাহাসি করতো, সেই বিজ্ঞানীরাই পরে স্যাটেলাইট বানিয়েছেন এবং এই আর্থার সি ক্লার্কের দাওয়াতে নিয়ে গেছেন। সেই কথাটা আমি মনে করে দিলাম। এটা আমরা আগেই জানতাম। এম আকাশ তো এতদিনই বলতেছে, ফ্রড মাজার এতদিনই বলতেছে এটা সাম্রাজ্যবাদী শক্তির ইশারা হয়েছে। এম আকাশ বলতেছেন বা বামপন্থীরা বলতেছে যে এটা এখন মানুষ প্রতারিত হয়েছে। এটা আমরা জানতাম প্রতারিত হয়, তাদের পরেই আমরা জেনেছি। আমরা বলতেছি না, তা আবার বলছি, তার চেয়ে পণ্ডিত আমি তা বলি নাই, তাদের স্টাডি করে আমি বুঝতে পারছি। আমরা একটু নিরপেক্ষ চিন্তা ভাবনা করছি এবং চাইনি এই সরকারের পরিবর্তন এত তাড়াতাড়ি হোক। এইভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হইলে, একটা রাজনৈতিক দলের আন্দোলনের, যদি এটা বিএনপির স্ট্রেট আন্দোলন, সরাসরি বিএনপির আন্দোলনের সরকার পতন করতো, তাহলে এই দেশে এত মব ভাইরাস করতো না। আজকে বিএনপি যদি এখন ক্ষমতায় থাকতো বা বিএনপির সরাসরি আন্দোলনে যদি সরকার পতন করতো, বুদ্ধিস্টমারা বাড়ি ভাঙা হইতো না, এই দেশে মব ভাইরাস চলতো না, এই দেশে মানুষকে ভেবে রেপ করা হইতো না। হয়তো বিএনপি চাঁদাবাজি ধান্দাবাজি করতো, কোনো সন্দেহ নাই, কারণ তারাও তো লুটেরা, তো পুঁজিবাদী দল, লুটেরা পুঁজিবাদী দল, তারাও তো একই চরিত্র, অর্থনৈতিক চরিত্র একটাই। মুক্তিযুদ্ধের ব্যাপারে কিছু পার্থক্য আছে, মৌলবাদী চেতনায় কিছু পার্থক্য আছে, কিন্তু অর্থনৈতিক চরিত্র আওয়ামী লীগ বিএনপির একটাই। কিন্তু এই সকল ঘটনা ঘটতো না, মানুষকে এরকম একটা একটা বদ্ধ পরিবেশে, পুরো দেশটাই এখন আয়না, পুরো দেশটাই এখন জেলখানা। জেলখানা তো মানুষ নিরাপদে ঘুমাইতে পারে, ঘরে ঘুমাইতে পারে না মানুষ। ব্যবসা নাই, বাণিজ্য নাই, অর্থনীতি নাই, শিক্ষা নাই, ধ্বংস করে দিয়েছে পরিকল্পিত ভাবে পাকিস্তান, পরিকল্পিত ভাবে। এবং আরো একটি দেশ আমেরিকা, না আরো একটি দেশ, আমেরিকা তো শুধু ক্ষমতা পরিবর্তন চাইছে, আরো একটি দেশ মিলে এই দেশটাকে ধ্বংস করছে, তুরস্ক। নাম বললে আবার তুরস্ক আর পাকিস্তান মিলে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল, অর্থনীতি ধ্বংস করে দিল, শিক্ষা ধ্বংস করে দিল, রাজনীতি ধ্বংস করে দিল, শিক্ষা ধ্বংস করে দিল পরিকল্পিত হবে। এই দেশটা আনতে পারবে না, আপনি চাইলে উঠাইতে পারবেন না। আমি লিখে দিতে পারি, আওয়ামী লীগ পাওয়ারে আসলেও এই যে অবস্থায় আওয়ামী লীগ রেখে গিয়েছিল অর্থনীতি, এটা আনতে আওয়ামী লীগের 20 বছর লাগবে। লিখে রাখতে পারেন, পারবেন না। একটা রেভলিউশন যদি না হয়, সম্ভব না। রেভলিউশন আমি বলছি না, রেভলিউশন তো জনগণ এবং জনতা যদি এক কাতারে নাই বসে দেশকে আমরা ঠিক করবো, তাহলে সম্ভব। কিন্তু গতানুগতিক রাজনীতি আর বাংলাদেশকে আগের অবস্থানে আনতে পারবে না। বাংলাদেশের ডেমোক্রেসি আসলে ছেড়ে দেন। এই যে জামানের বাড়ি নৈটামি করতেছে নির্বাচন নিয়ে, এই যে নৈটামি বদামি করতেছে, আওয়ামী লীগের শেষে ডাবল নৈটামি করবে, ডাবল বদামি করবে, গণতন্ত্রের কুষ্টি মেরে দিবে। আওয়ামী লীগ তো দিনের নির্বাচন রাইতে করছে, আপনারা তো তাও শাসন। আর আপনারা যখন যে নৈটামি করতেছেন, আওয়ামী লীগের সব পর নৈটামি করবে। আপনারা যে ড্যান্স দেখাইতেছেন না, ও আরো খোলা দেখা আওয়ামী লীগের চায়। গণতন্ত্র থাকবে না এই দেশে। কপাল ভালো থাকলে একটা বিপ্লবী সরকার আসবে, দেশের অর্থনীতি উন্নয়ন করবে। যদি বিপ্লবী সরকার না আসে, এই দেশের উন্নয়ন করবে না, আমি মনে করি না। আমার মনে হচ্ছে না, দই ভাত কাকতালীয় কোনো ঘটনা না ঘটলে আমার দৃষ্টিতে হচ্ছে না। কারণ বাংলাদেশকে ভারত আর কোনোদিন আগের দৃষ্টিতে দেখবে না, কোনো প্রকার সহযোগিতা করবে না। বিশেষ হয় না আপনাদের, আসতে দেন আওয়ামী লীগ ক্ষমতায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেখবেন আর কোনোদিন ভারত বাংলাদেশকে আগের মতো সহযোগিতা করবে না। কারণ তারা চিনে গেছে, যে বুঝে গেছে যে বাংলাদেশের মানুষজন পুরো তীব্র ভারত ও হিন্দু বিদ্বেষী, এটা বুঝে গেছে। এখন আর চাইবে না বাংলাদেশ আর অর্থনৈতিক ডেভেলপ করুক, চাপ দিয়ে রাখবে, আর দিবে না। আওয়ামী লীগ আসলেও আর দিবে না, কারণ সে জানে খিলে পিলে দুধ কলা দেয় আর সাপ পুষবে না, আর বাংলাদেশি মানুষকে বিশ্বাস করবে খোদ আওয়ামী লীগ কেউ না। এটাই বলে ইতিহাস, এটাই বলে, এটাই ঘটবে স্বাভাবিক। আমি যদি জানি আমার খেয়ে পরে আমাকেই সবল মারবে, আমি তাদের সহযোগিতা করবো, বিপদ হয়তো রক্ষা করবো আমার সঙ্গীকে, কিন্তু আমি তো আগের মতো আর ভালোবাসা দেখাইতে পারবো না বা দেখাবো না, আপনিও দেখাবেন না। বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবীতে চলে গেছে না কেন?
ওই যে যারা মনে করতেছে বাংলাদেশে ইউনুস আসছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, আমরা বাইরে থাকি, আমরা জানি বাংলাদেশ সম্পর্কে মানুষ কি বলে। আপনি কি জানেন বাংলাদেশিদের এখন ভিসা ভিয়েতনাম দেয় না? আরে কি আর ভিয়েতনাম, কি আর ছোট্ট কারো কি কি দেশের ভিসা দেয় না? আপনারা এটা জানেন? খবর জানেন? বাংলাদেশ অবস্থা জানেন এখন? ইউরোপ তো দিবেই না আপনাকে। এই 8 মাসে আমার পরিচিত মাত্র 2 জন লোক ইউরোপে ঢুকতে পারছে। ইউরোপের ভিসা এখন দেয় না, যাদের আগে ছিল তারাই নতুন ভিসা ইস্যুই করে না। কি বুঝলেন? আপনি আলবেনিয়া যাইতে পারবেন না, জর্জিয়া যাইতে পারবেন না। কেন কথা আমি ট্রাই করতেছি, আমি দেখতেছি পাসপোর্ট জমা নেয় না, বুঝতে পারছেন? পাত্তাই দেয় না আমাদের। বিভিন্ন এম্বাসিতে যাই, পাত্তাই দেয় না। কারণ কি? কারণ বাংলাদেশের মধ্যে পুরো নেতিবাচক ধারণা। আর সর্বশেষ বাসটা দিয়ে দিছে যে 36 জন মালয়েশিয়াতে। হ্যাঁ, তার আগে জামাতিরা শুধু বাংলাদেশে আগাম বোগাম সন্ত্রাস করে না, জঙ্গিবাদ তারা মালয়েশিয়া পর্যন্ত নিয়ে গেছে এই পাকিস্তানের পদ্ধতিতে। বুঝবে কয়দিন পরে বাংলাদেশের ভাবমূর্তি হয়ে গেছে। বাংলাদেশের একেবারে এই 5 আগস্টের আন্দোলন নিয়ে ওই জানার ভাষা আছে, পুটকি হাতাবি, কপাল হাতাবি, আর পারবি গাই, লাজ না বুঝলে বুঝবি গাই। কত যে কানবেন, কান্না শুরু হয়ে গেছে। আমাকে দেখান বিনিয়োগ আছে 1 টাকা, জামাতারা বিনিয়োগ করছে, খুদ বিএনপি বিনিয়োগ করছে, দেখান তো একটা লোক। বিদেশি বিনিয়োগ তো মক্কা বহু দূর, দেশি বিনিয়োগ আছে? নাই, এমন থাকবে না। তাহলে ফলাফল কি দাঁড়ালো? আমরা যে অনুমান করছিলাম 5 আগস্টের আন্দোলন, এই জুলাই আগস্ট, তখন তো 5 আগস্ট না, জুলাই আগস্টের আন্দোলন একটা ভুয়া আন্দোলন, এবং আন্দোলন ব্যর্থ আন্দোলন, এবং এই আন্দোলন মানুষকে পিছিয়ে দিয়েছে, দেশকে পিছিয়ে দিয়েছে, মানুষের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এবং তারা নিজেরাই এখন বুঝতে পারতেছে যে প্রতারিত হয়েছে। এমনকি জুলাই আগস্টের আন্দোলনে যারা ছিল অনেকে নিজেরাই পালাই গেছে, তারাই পালাই গেছে। আর আমাদের জিজ্ঞেস করেন আমাদের সালামকে। আরো বুঝবেন দিন যত যাবে। তবে এখনো সময়, এটাই বলতে চাই, ওই যে সেই এক পুরনো কথা, যে ভুল ট্রেনে উঠলে যত দ্রুত তাড়াতাড়ি নামতে পারবেন, গন্তব্যে তাড়াতাড়ি ফিরে আসতে পারবেন। যত দূরে যাবেন আবার তত কষ্ট করে আপনি ফিরে আসতে। ভালো থাকবেন। অনেক রাতেও এখনো বেশ কয়েকজন আছে, আমি তো ভাবছি 2-4 জনের দর্শক হবে না। লাইভে আপনারা আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা বাংলাদেশে নাগরিক তাদের বলি যে আপনারা দেশকে ভালোবাসেন, দেশ কিভাবে ডেভেলপ হবে সে চিন্তা করেন। যারা বিদেশি নাগরিক, যদি তারা কোনোভাবে 2-4 জন যদি বাংলা ভাষা বোঝেন, বা কেউ যদি কাউকে বুঝাইতে চান, আমি বিদেশি নাগরিকদের বলবো বাংলাদেশের মানবাধিকার নিয়ে সোচ্চার হন। এই দেশটা একেবারেই সর্বনাশ, একেবারে অন্ধকারের দিকে যাচ্ছে। এমনি তো অন্ধকারে পড়ে গেছে, এখানে আরো দিনে দিনে অন্ধকার থেকে অন্ধকারতম হয়ে গেছে, অন্ধকার তো